জনগণের দাবির মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে বিকাল থেকেই পরের দিন দুপুর পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতা বা কর্মী বা সমর্থক তাদের বাড়িতে ব্যাপকভাবেই হামলা হয়েছে। 6 তারিখের পর থেকে বর্তমান পর্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ যারা হিন্দু, যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, কিন্তু ওই এলাকা ভিত্তিক বিরোধ, জমি জমা নিয়ে বিরোধ, পূর্ব শত্রুতা, এই সমস্ত নানা কারণে তাদের বাড়িতে হামলা হয়েছে। তার সংখ্যা 132 এবং প্রায় 1000-এর মতো পরিবারের কাছে চাঁদা দাবি করেছে। এটা নীরব চাঁদা হবে, যেটা নিয়ে প্রকাশ্য কোনো ই নাই। বিভিন্নজন দিয়েছে, এগুলো অনেকে বলতেও চায়, অনেকে বলতে চায় না। এরকম একটা চাঁদাবাদের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। তবে একটা বিষয় হচ্ছে যে অতীতে নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, যশোরের অভয়নগর, খুলনা, শিয়ালদহ সহ যে সমস্ত জায়গায় ঘটনা ঘটেছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া, শহরের প্রত্যেকটি বড় বড় মন্দির, পূজা মণ্ডপ হামলা করে গুড়িয়ে দেওয়া, এইরকম কোনো ঘটনা এবার ঘটে নাই। গ্রামের মধ্যে হয়তো 20-50টা ফ্যামিলি আছে, তার মধ্যে 1-2টা পরিবার যারা হয় পূর্ব শত্রুতা, না হলে হচ্ছে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত, এদের বাড়িতে হামলা হয়েছে। এবং মন্দির, গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে মন্দির, যে মন্দিরগুলো অরক্ষিত মন্দির, এরকম গ্রামের প্রায় 43টা মন্দির তারা ধ্বংস করেছে, প্রতিমা ধ্বংস করেছে। সারা বাংলাদেশে বড় কোনো মন্দিরে হামলার ঘটনা ঘটে নাই। এর পিছনে কারণটা হলো 5 তারিখের বিকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম, চরমনায় হচ্ছে ইসলামী আন্দোলন, হেফাজত সহ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটি মন্দিরে তারা পাহারা দেয় এবং দীর্ঘদিন যাবত, এবং এখনও অনেক জায়গায় পাহারা আছে, ঢাকেশ্বরী মন্দির সহ সব মন্দিরে পাহারা বসিয়েছিল। যে কারণে দুষ্ট চক্র এই মন্দিরগুলোতে হামলা করতে পারেনি, এই মন্দিরগুলো ভাঙচুরের শিকার হয়নি। বড় বড় শহরেও হিন্দু সম্প্রদায়ের কোনো বড় ধরনের কোনো হামলার কোনো ঘটনা ঘটে। তো যে কারণে আমরা অতীতে এই ঘটনাটাকে আমরা সাম্প্রদায়িক হামলা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। টোটাল ঘটনাটাই হচ্ছে রাজনৈতিক এবং কিছু সুযোগ সন্ধানীদের কারণে এই ঘটনাটি ঘটেছে। এবং ঘটনা যেটাই ঘটুক, এই ঘটনার আমরা দ্রুত বিচার চাই, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, শাস্তি বিধান করতে হবে। এবং একই সঙ্গে আমাদের আজকের যেটা দাবি, একটা হিন্দু সম্প্রদায় নিয়ে দীর্ঘদিন যাবত, এখন পাকিস্তান আমল থেকে এখনো পর্যন্ত এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়কে ফুটবল হিসেবে অন্যের গোল করার একটা ব্যবহার করার জন্য ব্যবহার করতে। আমরা এটার অবস্থান, আমরা একটা স্থায়ী সমাধান চাই। সেই স্থায়ী সমাধান হচ্ছে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠা হয়, তাহলে এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে কোনো দল রাজনৈতিক হাতে আসে ব্যবহার করতে পারবে না, রাজনৈতিকভাবে তারা কোনো সুযোগ নিতে পারবে না, এবং এক পক্ষ আর এক পক্ষ দোষারোপ করার সুযোগ থাকবে না। আর একটা সংখ্যালঘু মন্ত্রণালয় আমরা চাই। এই হচ্ছে আমাদের 2 দফা দাবি। এই 2 দফা দাবি হলে এই বাংলাদেশের যে হিন্দু নির্যাতন, রাজনীতিকে কেন্দ্র করে যে হিন্দু নির্যাতন, এটা বন্ধ হবে এবং এতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এবং যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের সেই নষ্ট করার যে প্রবণতা, সেটির অবসান করবে। হিন্দু সম্প্রদায়ের পায়ের তলা শক্তিশালী হবে এবং হিন্দু সম্প্রদায় এদেশে স্বাধীন দেশের শক্তি নিয়ে বসবাস করতে হবে। এটা হচ্ছে আমার কোনো প্রশ্ন করা যাবে? ইতিমধ্যে আমরা দেখেছি যে নিউজগুলি আসছে মিডিয়ায়, যে হামলা হয়েছে বা ভাঙচুর হয়েছে, কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়। যমুনা টিভি একটা প্রতিবেদন করেছে, আসলে হামলা হয় নাই, আরেকজনের ঘর করেছে, ওইটা সংখ্যালঘুদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এরকম এই বিষয়ে এরকম ঘটনা বহু ঘটেছে। বিশেষ করে পরাজিত শক্তি যারা, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে একটা নেতাকার তৈরি করে। তো সেই রকম ঘটনা, যেমন ধরুন লিটন দাসের বাড়ি পুরানো একটা ভিডিও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটা প্রচারিত হয়েছে, কিন্তু বিষয়টা ওটা কিন্তু লিটন দাসের বাড়ি ছিল না, ওটা ছিল মাস্টার পিতায়। একইভাবে একটা মন্দির, মানে বিভিন্ন সাক্ষাৎকার এবং ভারতীয় কিছু টেলিভিশনে দেখাচ্ছিল একটা বিশাল মন্দির দাউ দাউ করে চলছে। ওটা ছিল সাতক্ষীরার কলারোয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান, একজন আওয়ামী লীগের নেতা, তার হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো সেই চাইনিজ রেস্টুরেন্টগুলো দেখতে অনেকটা মন্দিরের মতো করা হয় এবং ওইটি যখন আগুনে পড়ছিল ওটাকে মন্দির হিসেবে চালিয়ে দেয়। এসে একটা মানুষ হচ্ছে পুকুরে কিংবা কোনো নদী না পুকুরে একটা সাঁতরিয়ে পার হচ্ছিল এবং মানুষ ঢিল ছুটছিল এবং বলছিল যে হিন্দুদেরকে এইভাবে করা হচ্ছে, কিন্তু ওটা মূলত ছিল মুসলিম। আমার চট্টগ্রামের একটা হচ্ছে নবগ্রহ মন্দির বলছিল যে মন্দির পুড়ে যাচ্ছে, চাউ দাউ করে জ্বলছে মন্দির, কিন্তু মূলত হচ্ছে ওই মন্দিরের পরে একটা রোডের পরে হচ্ছে আওয়ামী লীগের অফিস,
সে আওয়ামী লীগের অফিসের চেয়ার টেবিল নিয়ে এসে রাস্তায় ঘোরাচ্ছিল, যেটা পিছন থেকে ছবি তোলার কারণে মনে হচ্ছিল যে মন্দিরের সামনে কোনো একটা স্থাপনা করছে। তো এইরকম বহু ঘটনা আছে যে ঘটনাগুলো প্রকৃতপক্ষে, যেমন আমার সিরাজগঞ্জের এনায়তপুরে হচ্ছে যে সেই সময় হামলায় 13 জন পুলিশ নিহত হয়েছে। সেখানে একজন অথবা দুইজন, নামের দিক দিয়ে বেশিরভাগ পুলিশই বলছে যে মূলত একজন হিন্দু পুলিশ নিহত হয়েছে, কিন্তু বেশিরভাগ টেলিভিশনে অনেক জায়গায় প্রচার হয়েছে যে 13 জনই হিন্দু, এবং অনেকে বলছে যে 9 জন হিন্দু। এইভাবে আমি বলছে যে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দু পুলিশদের হত্যা করা হচ্ছে। এইভাবে নানা ধরনের গুজব বিভিন্নভাবে ছড়িয়েছে। তো সেই জন্যই আমরা আজকে মানে এইটা নিরসন করার জন্যই যে আসলে বাস্তবতা থাকে, সেই প্রকৃত ঘটনাটা কি। বিভিন্ন দেশের অনেক জায়গায় এই সমস্ত রিউমার ছড়িয়ে বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা ভীতির সঞ্চার করা হয়ে গেছে, যে যার ফলে মানুষ এখন ভীত সন্ত্রস্ত। গ্রামের মধ্যে মানে এখন বাস করতে পারবো কি পারবো না। তারা কিন্তু বাড়ির পাশে দেখে, যেমন গোপালগঞ্জে কোটালীপাড়া একটা হিন্দু বাড়ি হামলা হয়নি, কিন্তু প্রত্যেকটি বাড়ির থেকে এমন একটা অবস্থা আমাকে ফোন করে থাকতে পারবো না পারবো, কি কয় না, ওই যে RTV-তে দেখলাম, যে RTV মানে রিপাবলিক টিভি, যে এই দেশের ঘরে ঘরে সব আগুন বলতেছে। এটা তার মানে এই যে রিউমার ছড়িয়ে তারা তাদের সুবিধা নিচ্ছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানে মানসিকভাবে যেন তারা ভিতর সন্তুষ্ট হয় সেই ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এটা নিন্দা জানাই। আমরা চাইবো যে যারা গুজব ফেলায়, যারা ঘটনাকে অতিরঞ্জিত করেছে, কারণ ভারতীয় টেলিভিশন তারা নিজেরা কালেক্ট করে এই দেশেরই কেউ ওইভাবে পাঠিয়েছে। আমি মনে করি তাদেরকে ধরে খুঁজে বের করে তাদের শাস্তির আহ্বান করতে হবে। যে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা তো শাহবাগে এই নির্যাতনের বিচারের দাবিতে যে সমাবেশ হয়েছিল, সেটাও কেউ কেউ বলছেন যে আপনাদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে, একটি মহল সংখ্যালঘুদের খেপিয়ে তুলছে দেশকে বিপদগ্রস্ত করার জন্য। এই প্রশ্নের উত্তরে কী বলবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ওখানে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি। তারা জিজ্ঞেস করছে বিভিন্ন আন্দোলনকারীদের যে আপনার বাড়ি কোথায়, মানে আপনার বাড়ি পড়েছে কিনা, না আপনার গ্রামের বাড়ি পড়ছে কিনা, না কোথায় বাড়ি পড়ছে বলেন তো, তারা বলতে পারে। এবং অনেকেই ঘটনা যে মানে অনেকে সন্দেহ পোষণ করেন ওখানে যারা ছিল সবাই আমাদের সমাজের মানুষ, আমাদের ধর্মের মানুষ এমন। মূলত এর পিছনে ইন্ধন ছিল হচ্ছে একটা রাজনৈতিক দলের, এবং তারা পরাজিত শক্তি। তারা চেয়েছিল যে এখানে একটা বড় ধরনের বিপর্যয় ঘটিয়ে তারা একটু মানে তাদের রাজনৈতিক সুবিধা আদায় করবে। এটা অতীতে এই ঘটনাগুলোই ঘটেছে। আওয়ামী লীগ যখনই বিপর্যয়ের মুখোমুখি হয় তখনই মাইনরিটি ইস্যুটা একটা সফট ইস্যু। এইটাকে মাইনরিটির ধারে নিজেরাই 2-4টি মন্দির পুরায়, নিজেরাই হিন্দুদের বাড়িতে হামলা করে সেটাকে আবার বিশ্বব্যাপী প্রচার করে অনেক সুবিধা নিয়েছে। এবং বিএনপির আমরাও তাই করেছে, 2001 সালে এই ঘটনা করেছে। আবার এদিকে আমরা চট্টগ্রামের কুমিল্লার সর্বশেষ ঘটনা, সেখানেও বাহার সাহেব সহ অন্যরা আওয়ামী লীগ নেতারা ধরে। তার মানে হিন্দুদেরকে তারা একটা নিজেদের কি বলে সুবিধা, রাজনৈতিক সুবিধায় ব্যবহার করার জন্য তারা ব্যবহার করছে বাংলাদেশ। এটা একটা নিন্দনীয় ঘটনা, এবং আমরা এর থেকে অবসান চাই। জি, বিরক্ত হবেন না। সর্বশেষ আমার একটা প্রশ্ন, যে এই সম্প্রীতি যে বন্যা কবলিত এলাকাগুলো, এখানেও তো সংখ্যালঘুদের ঘরবাড়ি, মঠ মন্দির রয়েছে। আমরা দেখেছি যে সহিংসতার কারণে শাহবাগে আন্দোলন হয়েছে, কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে, বন্যার্থদের ইন্ডিয়া যে পানি ছেড়ে দিল, এর প্রতিবাদে কেন তারা শাহবাগে জড়ো হচ্ছেন? না, এই প্রতিবাদ তারা কেন শাহবাগে হচ্ছে না এটা আমাদের বলার বিষয় না, কিন্তু একটা বিষয় হচ্ছে ক্লিয়ার যে আসলে কিন্তু যেটা বলা হচ্ছিল যে তারা ছেড়ে দিয়েছে, আসলে মানে মূল বিষয়টা আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি পত্রপত্রিকা। ওইখানে যে ডুমবুর নামে যে জায়গাটা, ওখানে বেশ কয়েকদিন যাব এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে গত 30 বছরে মানে এত পরিমাণ বৃষ্টি হয়নি, যে কারণে ওখানেও মানে হাজার হাজার না অনেক মানুষ হচ্ছে গৃহভাড়া, সমস্ত ফসল মানে মাঠ বন্ধ হয়ে গেছে। ওখানে যে বাঁধ এই ছিল, যেটা হচ্ছে বাঁধ, এই বাঁধের একটা নির্দিষ্ট মাত্রা আছে যে এর উপরে জল উঠলে ওইটা ওই গেট অটোমেটিকলি খুলে দেয়, আবার একটু কমলে ওটা বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে অভিন্ন যে নদীগুলো, আন্তর্জাতিক নদী যেগুলো, সেগুলো একটা আইন আছে যে এটার প্রবাহটাকে নষ্ট করা যাবে না, প্রবাহটা অবিরাম চলতে থাকে। যে আমাদের যে নদীর জলের আমাদের প্রাপ্যতা আছে বাংলাদেশে, সেই নদীটা আমরা ওখানে বাঁধ দিতে দিচ্ছি না, অথবা দিলেও যদি জলবিদ্যুৎ হয় ওখান থেকে, তাহলে সবসময় যেন একটা গতিশীল থাকে, মানে এখানে বন্ধ করে রেখে। ওনারা বলতে চায় যদি আমরা এই সময় জলটা মানে যদি না যেত, তাহলে টোটাল বাঁধটা ভেঙে গেলে টোটাল বাংলাদেশ ডুবে যেত, এরকম বলছে মানে কথা। আমার বক্তব্য হচ্ছে যে জলটা তারা এখানে জমা করবে কেন, এটা প্রবাহ থাকে, তাহলে সবসময় যদি জল প্রবাহ থাকে তাহলে এখানে একবারে মানে ওইখানে জল জমাও হবে না, একবারে ভাসানোর কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন, ভারত সরকারের সঙ্গে যেন এটি নিয়ে একটা দ্বিপাক্ষিক আলোচনা করে, যে সার্বক্ষণিক যেন এটি জলপ্রবাহ থাকে, যেন এটি বিশাল একটা বলে একটা বড় ধরনের না হয়ে যায়, মানে কি বলে ওখানে জলের
ডিসপুট জমা না হয়, জমা হলেই তো এটা একবার ছেড়ে দিলেই এই এলাকা ভেসে যায়। কিন্তু সার্বক্ষণিক যদি জল প্রবাহ থাকে তাহলে কিন্তু একবারে জলের ফল নামার কোনো সুযোগ নেই। এটি করতে হবে। আচ্ছা দাদা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে ক্ষতিগ্রস্তদের সংখ্যাটা একটু বলতে পারবেন এখন? দেশের সংখ্যা ক্ষতিগ্রস্ত যে সংখ্যালঘু, ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি সাধারণ পরিবার যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, কিন্তু ওই গ্রামে জমি জমানি বিরোধ, গ্রাম্য শত্রুতা, এরকম সংখ্যা হচ্ছে 132। 132 সারা দেশে? হ্যাঁ। খুব নগণ্য তো। আর নগণ সারা বাংলাদেশ মিলে আমরা কুমিল্লার একটা ঘটনায় এর চাইতে 3 গুণ বেশি আছে আমরা কুমিল্লাতে। আচ্ছা আচ্ছা, অনেক নগণ্য সেই বিষয়ে যদি তুলনা করি তাহলে অতীতের একটা গ্রামে যে আমরা পীরগঞ্জে, এই পীরগঞ্জের প্রতিটি বাড়ি একটা চেয়ার টেবিল মানে একটা বই খাতা ছিল না, সব দিয়ে সেরকম ঘটনা, ওই রকম তুলনামূলক ঘটনা আমরা বলছি তেমন কিছু না। তো যেটা হবে আমার বলতে হচ্ছে এই একটা ঘটনাই ঘটবে কেন, সেটাই এই আমাদের সংখ্যা কম বা বেশি বিষয় না, বিষয় হচ্ছে রাজনীতির মতবিরোধ থাকবে, মতামত থাকবে, কিন্তু একটা ঘটনা যাতে না ঘটে এটা হচ্ছে আমার বক্তব্য। এবং যারা ঘটিয়েছে এটা আমরা বিচার করছি। হ্যাঁ, ধন্যবাদ।